আসসালামু আলাইকুম, সবাইকে আসামেতে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 6 নম্বর শতকরা অধ্যায়টা পড়াবো। তো অধ্যায়ের অনুশীলনীর ম্যাথ শুরু করার আগে বেসিক কিছু আলোচনা করব। তো চলো, এখানে আমরা প্রথমেই শতকরা জিনিসটা কি, এর শতকরা সম্বন্ধে কিছুটা ধারণা নিই। তো শতকরা কি? শতকরা হচ্ছে কোন একটা জিনিস 100-র মধ্যে কত অংশ আছে সেটাই হচ্ছে শতকরা দ্বারা প্রকাশ করা হয়। মনে করো তুমি বার্ষিক পরীক্ষা দিয়েছো, সেই পরীক্ষার মধ্যে 100 মার্কের পরীক্ষা হয়েছে, সেখানে তুমি মার্ক পেয়েছো 77 মার্ক। তাহলে তুমি শতকরা কত মার্ক পেয়েছো? তুমি শতকরা 77 মার্ক পেয়েছো। শতকরা বললে এখানে তোমাকে 100-র হিসাবটা চলে আসবে। তো শতকরা প্রতীক, শতকরা শতকরাকে কি দ্বারা প্রকাশ করে? এটা হচ্ছে শতকরার প্রতীক, ঠিক আছে? শতকরার প্রতীক। এবং এই চিহ্ন দ্বারা কি বোঝানো হয়? এই চিহ্ন দ্বারা বোঝানো যায় হয় যে 100-র মধ্যে কোন একটা জিনিস কত অংশ আছে। মনে করো 100-র মধ্যে 1, ঠিক আছে? এবং এটাকে লেখা হয় 1/100। এই যে শতকরা এটা সমান কত? 1/100, ঠিক আছে? তাহলে শতকরা সমান, এই যে এটা হচ্ছে শতকরা, শতকরার প্রতীক এটা, ঠিক আছে? শতকরার প্রতীক। এবং এই প্রতীক সমান আমরা কি লিখতে পারি? 1/100 লিখতে পারি। শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার লব 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 শতকরা সমান আমরা কি লিখতে পারছি? শতকরা সমান আমরা 1/100 লিখতে পারি। এবং শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ যার লব হচ্ছে 1 এবং হর হচ্ছে 100। এই যে লব কত? 1 এবং হর 100, ঠিক আছে? এই যে শতকরা সমান কি লিখতে পারি আমরা? 1/100, ঠিক আছে? যার লব কত? 1 এবং হর কত? 100, ঠিক আছে? মনে করি আমরা তাহলে কি লিখতে পারি? 8%, ঠিক আছে? এটা সমান কি লিখতে পারি? 8। আর এই যে পার্সেন্ট, মানে ইংরেজিতে বলে পার্সেন্ট এবং বাংলাতে বলে শতকরা। তাহলে 8 শতকরা বা 8% সমান কি লিখতে পারি? 8 লিখলাম, আর এইটা সমান, যেটা সমান আমরা লিখতে পারি 1/100, ঠিক আছে? তাহলে 8, এই যে 8টা কিসের উপরে গুণ আছে, তাই না? এই 8টা 1 এর সাথে গুণ হবে, 8টা উপরে, তাহলে 8 আর 1 গুণ করলে কত হয়? 8। তাহলে 8/100, ঠিক আছে? সেম ভাবে আমি যদি 9 লিখি, 9%, 9% সমান কি হবে তাহলে? 9, আর এই পার্সেন্ট বা শতকরা চিহ্ন, এর জন্য আমরা কি লিখতে পারি? 1/100, ঠিক আছে? তাহলে 9টা কি উপরে গুণে আছে, তাহলে 9 আর 1 গুণ করলে কত হয়? 9, 9/100, ঠিক আছে? আশা করি তোমার শতকরা সম্বন্ধে একটু ধারণা পেলে। তো আমরা এখন শতকরা এবং সাধারণ ও দশমিক ভগ্নাংশের পারস্পরিক রূপান্তর জিনিসটা দেখবো, ঠিক আছে? আমরা শতকরা সংখ্যাকে, কোন একটা সংখ্যা যদি শতকরা দেওয়া থাকে, তাহলে শতকরা সংখ্যাকে 100 দ্বারা ভাগ করে ওটা আমরা কি কি করতে পারি? সে সাধারণ ভগ্নাংশে নিয়ে যেতে পারি। শতকরা সংখ্যাকে 100 দ্বারা ভাগ করে সেই সংখ্যাটাকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে যেতে পারি। এবং এরপর কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। মনে করো একটা সংখ্যা দেওয়া আছে, মনে করো 12%, ঠিক আছে? পার্সেন্ট, পার্সেন্ট মানে শতকরা। তো 12% দেওয়া আছে, তাহলে কি এটা একটা কি শতকরা সংখ্যা বা পার্সেন্ট, শতকরা সংখ্যা। এই শতকরা সংখ্যাকে আমি কিসে নিয়ে যাব? সাধারণ ভগ্নাংশে নিয়ে যেয়ে তাহলে কি হতে হবে? এই শতকরা সংখ্যাকে 100 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে কি হবে? এই যে 12/100। তো এটাকে আমরা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে কি করতে হবে? লঘিষ্ঠ আকারে প্রকাশ কাটা হয় যে কি 3 4 12, 3 3 4 দ্বারা কাটছি, 3 4 12 আর 4 25 100, ঠিক আছে? 3/25, বুঝছো? এটা কি লঘিষ্ঠ আকারে হবে। আর এটাকে আমরা যদি কি দশমিক ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে এটা কি ছিল? 12/100 ছিল। দশমিক ভগ্নাংশে যদি আমরা প্রকাশ করি এটাকে, এই যে সাধারণ ভগ্নাংশটাকে আমরা দশমিক ভগ্নাংশে যদি প্রকাশ করি, তাহলে কি 12/100 আছে না? তাহলে কি এই যে আমরা এই যে 1-এর জন্য দশমিক লিখবো, শূন্য, এই যে দশমিক, 1-এর জন্য দশমিক লিখলাম। তারপর হচ্ছে কয়টা শূন্য আছে? 2টা শূন্য। তাহলে 2টা শূন্য, দশমিক পরে 2টা শূন্য, 2টা ঘর বসবে, 1 আর 2, বুঝছো? আশা করি বুঝতে পেরেছো এটা। এই দেখো আবার সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে নিয়ে যাওয়ার টেকনিক হচ্ছে এই যে 1-এর জন্য দশমিক লিখবা, দশমিকের আগে শূন্য অবশ্যই দিবা। 1-এর জন্য দশমিক লিখবা এবং দশমিকের পরে, এখানে 1-এর পরে কয়টা শূন্য আছে? 2টা। তাহলে দশমিকের পরে 2টা ঘর হবে এবং এই 2টা ঘরে কি এই যে 1 আর 2 বসে যাবে, 0.12। আশা করি এটুকু বুঝতে পেরেছো।
তাহলে কি কোন একটা যদি ভগ্নাংশ দেওয়া থাকে মানে শতকরায় প্রকাশ দেওয়া থাকে, মনে করো আমি যদি 15% দিই, ঠিক আছে, তা 15%কে তুমি শতকরা সাধারণ ভগ্নাংশে নিয়ে যেতে পারবা না। তাহলে শতকরা সংখ্যাকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে যাওয়ার টেকনিক হচ্ছে ওই শতকরা সংখ্যাটাকে 100 দ্বারা ভাগ দিয়ে দিলাম। শতকরা কত ছিল? 15%, তাহলে কি এখানে 100 দ্বারা ভাগ দিয়ে দিলাম, বুঝছো? তাহলে কত হবে? এটাকে দশমিক যদি নিয়ে যাই, এই যে একের জন্য দশমিক, দশমিক এটাকে শূন্য দিব, একের জন্য দশমিক দশ, আর এখানে একের পরে কয়টা শূন্য আছে? দুইটা, তাহলে দশমিকের পরে 2 ঘর হবে এবং 2 ঘরে কি এই 1 আর 5 বসে যাবে, 1 5, বুঝছো? আমি যদি এখানে নিই যে 7 না 17, 17%, 17%, তাহলে কি হবে? 17 ভাগিত 100 হবে, ঠিক আছে। আর এটাকে যদি আমি নিয়ে যাই, দশমিকে নিয়ে যাই, এই যে একের জন্য দশমিক, তার আগে শূন্য দিব, তো শূন্য দশমিক, একের জন্য দশমিক বসালাম এবং একের পরে কয়টা শূন্য? দুইটা, একের পরে, তাহলে এখানে দশমিকের পরে 2 ঘর হবে এবং 2 ঘরে কি 1 আর 7 বসে যাবে, 1 7, ঠিক আছে। তো এটা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এখন কি সাধারণ ভগ্নাংশ থেকে কিভাবে দশমিক নিয়ে যেতে হয় সেটা দেখবো। সাধারণ বা দশমিক ভগ্নাংশকে 100 দ্বারা গুণ করলে কি হবে যাবে। এখন একটু আগে কি করলাম? ভাগ করেছিলাম। এখন যদি আমরা সাধারণ ভগ্নাংশকে বা দশমিক ভগ্নাংশকে 100 দ্বারা গুণ করি, সেটা কি শতকরায় প্রকাশ হয়ে যাবে, ঠিক আছে। মনে করো 3/4, এটা কি একটা সাধারণ ভগ্নাংশ, তো এটাকে আমরা সাধারণ ভগ্নাংশটাকে আমি দশমিক ভগ্নাংশে নিয়ে যাব, তখন কি করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে, 3/4কে 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে কি হয়ে যাবে? এটা দশমিক ভগ্নাংশ হয়ে যাবে। আর এটা কি দেখো, কাটাকাটি যাচ্ছে, এই 4 দ্বারা কি 100 কে কাটানো যায়, তাহলে 4 একে 4, 4 পঁচিশে 100, তাই না? এখানে কি 25 আর 3 গুণে আছে, তাহলে 3 পঁচিশে কত জানো? 75, নিচে তো 1 লিখতে হয় না, তাহলে কত হলো? এটা 75%। আশা করি তোমরা এটা বুঝছো। আমি যদি এখানে লিখি 5/6, ঠিক আছে, এটা একটা কি সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশটাকে দশমিক না শতকরায় প্রকাশ কিভাবে করব? 100 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে, 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 দুগুণা এখানে 6 হয়, 50 দুগুণা 100, 2 দ্বারা কাটলাম, ঠিক আছে, 5 5 25, 25 শূন্য, এটাই কি শতকরা 250/3 শতকরা। আর তুমি এটাকে এই দশমিকে নিয়ে যাও, তাহলে গুণ দিতে হবে, 250-কে 3 দ্বারা ভাগ দিতে হবে, ভাগ দিয়ে যেটা পাবা এটা হচ্ছে কি শতকরা। আবার যদি দশমিক সংখ্যা থাকে, দশমিক 3 4, ঠিক আছে, এর একটা দশমিক সংখ্যা, দশমিক সংখ্যাকে শতকরা নিয়ে যায় নিয়ম কি 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে কি 0.34 গুণিত 100, ঠিক আছে। আর এটা কত হবে বলো? এই এটা দশমিক সংখ্যা না, এই দশমিক সংখ্যা থেকে আমি কিসে যাব? সাধারণ ভগ্নাংশে যাব। দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে যাওয়ার নিয়ম হচ্ছে প্রথমে এই যে সংখ্যাটা আছে সংখ্যাটা উপরে লিখে নিবা, কত? 34, 34 লিখে নিলাম, নিজে তারপর নিজে একটা বাই দিতে হবে, মানে যে এই দশমিকের জন্য 1 লিখতে হবে, দশমিকের জন্য 1, দশমিকের পরে কয়টা সংখ্যা ছিল? দুইটা, দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য, ঠিক আছে। আর এখানে তো 100 গুণে আছে, এটা কি 100 আর এটা 100, 100 কেটে যায়, তাহলে কত হবে? 34%, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝছো। তো আমরা এখন লাভ ক্ষতি বিষয়টা বোঝার চেষ্টা করব। লাভ ক্ষতি, আচ্ছা, লাভ ক্ষতি, মনে করো তুমি একটা জিনিস 5 টাকাতে, তুমি একটা কলম 5 টাকাতে কিনেছো। এখন এই কলমটা তুমি তোমার বন্ধুর কাছে 7 টাকাতে বিক্রি করলা, ঠিক আছে। তাহলে তুমি কিনেছিলে 5 টাকাতে কিন্তু বিক্রি করলা 7 টাকাতে, তোমার এখানে লাভ কত হলো বলো? লাভ কত হলো বলো? বিক্রয় মূল্য, তুমি জয়টা বেশি টাকাতে বিক্রি করোনি, কয় টাকাতে বেশি বিক্রি করেছো? 2 টাকা বেশি, তাহলে কি এখানে তুমি জয় টাকাতে বিক্রি করেছো 7 - 5 দিয়ে 2 পেয়েছো, 2 টাকাতে বেশি বিক্রি করেছো, তার লাভ কখন হয় বলো?
যখন তুমি যে মূল্যে কিনেছো তার থেকে বেশি মূল্যে বিক্রি করো, তখন তোমার লাভ হয়। আবার যখন তুমি মনে করো একটা কলম বা একটা চকলেট তুমি 10 টাকাতে কিনলা, ঠিক আছে, একটা চকলেট 10 টাকা দিয়ে কিনলা, এমন সেই চকলেটটা তুমি 8 টাকাতে বিক্রি করে দিলা। তাহলে তুমি কিনেছিলে 10 টাকাতে, তুমি বিক্রি করলে 8 টাকাতে, তাহলে এখানে তোমার লাভ হলো না ক্ষতি হলো? অবশ্যই ক্ষতি হলো, কারণ তুমি বেশি দামে কিনেছো এবং বিক্রি করেছো কম দামে। তাহলে এখানে তোমার ক্ষতি হচ্ছে কয় টাকা? 2 টাকা। 10 - 8, তো 2 টাকা ক্ষতি হচ্ছে। এবং লাভ ক্ষতির অঙ্ক করার সময় সব সময় তোমার ক্রয় মূল্য দিয়ে হিসাব করতে হবে, মানে তোমার ক্রয় মূল্যের উপর সব হিসাব হবে। ঠিক আছে, লাভ ক্ষতি অঙ্ক করতে গেলে তোমার সব সময় ক্রয় মূল্য নিয়ে কাজ করতে হবে। ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি নির্ভর করে অঙ্কগুলো করতে হয়। তাহলে লাভ কখন হয় বলো? লাভ কখন হয়? যখন বিক্রয় মূল্য, যখন বিক্রয় মূল্য বেশি, এটা বুঝছো? এই যে এই চিহ্ন দ্বারা কি বোঝায় বলো? এই এই জিনিসটা যার দিকে মুখ করে থাকবে সেটা হচ্ছে বড়। ঠিক আছে, তো এই জিনিসটা কার দিকে মুখ করে আছে বলো? এই জিনিসটা এদিকে মুখ করে আছে, তাহলে এদিকে কোনো জিনিসই থাকে, এদিকে কোনো জিনিস থাকে, তাহলে এটা বড়। এদিকে এই জিনিসটা এর দিকে মুখ করে আছে, তাহলে এই জিনিসটা বড়। ঠিক আছে, তো এই চিহ্নটা যেদিকে মুখ করে থাকবে সেই দিকেরটা জিনিসটা হবে বড়। ঠিক আছে, এই যে দেখো, তাহলে কোনটা বড় এখানে? এখানে হচ্ছে এই যে এই জিনিসটা কোন দিকে মুখ করে আছে? বিক্রয় মূল্যের দিকে। তাহলে এখানে বিক্রয় মূল্যটা বড়, বুঝছো? যে বিক্রয় মূল্য বড় ক্রয় মূল্য থেকে। তো বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বড় যদি হয়, তাহলে কি হবে? লাভ হবে। মানে বিক্রয় মূল্য যদি বেশি হয়, মানে যে টাকাতে তুমি কিনেছো তার থেকে তুমি বেশি টাকা বিক্রি করছো, তখন তোমার লাভ হবে, তাই না? আবার যদি বিক্রয় মূল্য, দেখো, বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে ছোট, মানে এটা যার দিকে মুখ করে থাকবে সেটা হচ্ছে বড়, এবং যার দিকে উল্টা দিকে থাকবে সেটা হচ্ছে কি? ছোট। এখানে কি বিক্রয় মূল্য, ক্রয় মূল্যটা বড়, এখানে বিক্রয় মূল্যটা ছোট। এটা বড়, এটা ছোট, বুঝছো? এটা হচ্ছে বড়, এটা ছোট। তাহলে কি এখানে ক্রয় মূল্য বড়, বিক্রয় মূল্য ছোট, তখন কি হবে? ক্ষতি হবে। আমার লাভটা কি করবো, কিভাবে বের করবো বলো? তুমি একটা জিনিস মনে করো 10 টাকাতে কিনেছো এবং 12 টাকাতে বিক্রি করেছো, লাভ কত হলো তোমার? 2 টাকা না? এই 2 টাকা কিভাবে বের হয়েছে? তুমি কিনা মানে বিক্রি 12 টাকা, 12 থেকে 10 বিয়োগ করেছো, তাই না? তাহলে কি তুমি বিক্রয় মূল্য, মানে বিক্রি করেছিল কয় টাকায়? 12 টাকায়, তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, 10 টাকায় কিনেছিল। তাহলে লাভ সমান কি সূত্র? লাভ সমান হচ্ছে 6 টাকায় বিক্রি করেছো তার থেকে কয় টাকায় কিনেছো ওটা বিয়োগ বাদ দিয়ে দিলে লাভ পেয়ে যাবে। তাহলে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা লাভ হবে। আর ক্ষতি সমান কি হবে? ক্ষতি মানে কি বলো? তুমি কোন একটা জিনিস মনে করো 10 টাকাতে কিনেছো, সেটা তুমি 8 টাকায় বিক্রি করে দিলা, তাহলে তোমার লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি হলো। কয় টাকা ক্ষতি হলো? 2 টাকা। এটা কিভাবে পেলা? তুমি 10 টাকায় কিনেছিলে, 8 টাকায় বিক্রি করেছো, তাহলে কি 10 - 8, তারপর তুমি 2 পেয়েছো না? তাহলে কি ক্ষতি সমান? ক্ষতি হয় তখন কি হয়? ক্রয় মূল্যটা মানে কেনার দাম বেশি এবং বিক্রি করার দাম কম, তাহলে ক্রয় মূল্যটা বেশি হবে। তাহলে ক্রয় মূল্য লাভ, ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্ষতি সমান। লাভ ও ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। লাভ ও ক্ষতি, এই যে লাভ ও ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। ঠিক আছে, তুমি ক্রয় মূল্য না জানলে তুমি লাভ বা ক্ষতি তো বের করতে পারবে না, তাই না? লাভ ক্ষতি সবসময় কি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। আশা করি এটা বুঝতে পেরেছো একটু। তো আমরা এখন শতকরা লাভ ও ক্ষতির সূত্রটা দেখবো, মানে শতকরা লাভ ও ক্ষতির সূত্রটা কি। শতকরা লাভের সূত্র হচ্ছে এই যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য।
গুণিত 100। ঠিক আছে, এটা হচ্ছে শতকরা লাভের সূত্র। এখন শতকরা ক্ষতির সূত্র দেখো। শতকরা ক্ষতির সূত্র, লাভ যখন হয় তখন কি বিক্রয় মূল্যটা বেশি থাকে, তার জন্য বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিই। ক্ষতি যখন হয় তখন কি ক্রয় কেনার দাম বেশি থাকে, তাহলে কি ক্রয় মূল্য, তো ক্রয় মূল্য থেকে আমি বিক্রয় মূল্য বাদ, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। সব লাভ ক্ষতির দুইটাই সূত্রে কি নিচে ক্রয় মূল্য আছে গুণিত 100। ঠিক আছে, এটা হচ্ছে শতকরা ক্ষতির সূত্র, আর এটা শতকরা লাভের সূত্র। লাভের সূত্র দেখো, জাস্ট দুইটা সূত্রের পার্থক্য এখানে একটাই, যখন লাভ হয় তখন কি বিক্রয় মূল্যটা বেশি হয়, তার জন্য বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিচ্ছি। আর নিচে দুটাতে কি নিচে ক্রয় মূল্য, আর দুইটাতেই 100 দ্বারা গুণ শতকরার জন্য। ঠিক আছে, আশা করি তোমরা এই সূত্র দুটা খাতায় নোট করে নেবে এবং সূত্র দুটা মুখস্থ করবা। এই দুইটা সূত্র ব্যবহার করে আমরা অনেকগুলো অঙ্ক করতে পারবো অনুশীলনী। তো এটা এখন আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি তো বুঝতে পারবো। মনে করো তুমি একটা জিনিস 800 টাকাতে কিনেছো। ঠিক আছে, ক্রয় মূল্য 800 টাকা ক্রয় মূল্য। ঠিক আছে, তারপর তুমি ওই জিনিসটা 1000 টাকাতে তুমি বিক্রি করলা, এটা হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তো 800 টাকাতে একটা জিনিস কিনেছো, তারপর ওই জিনিসটা তুমি 1000 টাকাতে বিক্রি করেছো, তাহলে তোমার মানে এটা তোমার লাভ হলো না ক্ষতি হলো বলো? লাভ হয়েছে, কারণ তুমি এখানে কি বিক্রয় মূল্যটা বেশি, লাভ হয়েছে। আমি যদি বলি শতকরা কত লাভ হয়েছে, তা শতকরা কত লাভ হয়েছে তোমাকে কি করতে হবে, এই সূত্রে ফেলে দিতে হবে। দেখো, এই যে বিক্রয় মূল্য কত, 1000, 1000 বিয়োগ ক্রয় মূল্য কত 800, বাই কত দিতে হবে, ক্রয় মূল্য নিচে নিচে কত 800, গণিত কত 100। ঠিক আছে, তো এই যে এই শূন্য এটা এটা কেটে যায়, আর এখানে 800 থেকে যদি কত, না 1000 থেকে 800 বাদ দিয়ে কত পাওয়া যাবে, 200, 200/8। ঠিক আছে, এখন তুমি এটাকে দিয়ে কাটতে পারো, তাহলে কি 4 × 25 = 100, 4 × 25 = 100, তাহলে কত, 8 × 25 = 200 হচ্ছে না, 4 × 25 = 100, 4 × 25 = 100, তাহলে 4 আর 4 8, 8 × 25 = 200। অথবা তোমার এটাকে ছোট ভাবে কাটতে পারি, এটাকে কি 8 কে 2 দ্বারা ভাগ দিব, কত পাবো, 4 পাবো, 4 2 8, আর কি 100 2 200। আবার 4 কে 2 দ্বারা ভাগ দিব, 2 2 4, 2 দ্বারা ভাগ দিচ্ছি। আবার 100 কে 2 দ্বারা ভাগ দিলে 50, 2 100। আবার 2 কে 2 দ্বারা ভাগ, 2 কে 2, 25 2 50, তাহলে কত বলো পেলাম বলো, 25/1, 25/1। তো নিচে তো 1 লেখার দরকার নেই, কোন ভগ্নাংশের নিচে 1 লিখলেও জানা লিখলো না, তাহলে কত হচ্ছে 25%। ঠিক আছে, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেম ভাবে যদি এটা আমরা হিসাব করি, কোন একটা জিনিস এখানে যদি মনে করো 700 টাকাতে 1000 টাকাতে কিনেছো, 1000 টাকাতে কিনেছো, দেন তুমি ওটা 800 টাকাতে বা 700 টাকাতে বিক্রি করলা, তাহলে তোমার এটা কি লাভ হলো না ক্ষতি হলো? অবশ্যই ক্ষতি হলো, কারণ তুমি কিনেছো 1000 টাকাতে, বিক্রি করলা 700 টাকাতে, তাহলে কম টাকায় বিক্রি করছো, তার ক্ষতি হচ্ছে। আমি যদি বলি শতকরা কত ক্ষতি, শতকরা ক্ষতি বের করার সূত্র কত, কোনটা, এটা না, যে ক্রয় মূল্য 1000 বিয়োগ বিক্রয় মূল্য কত 700, 700 বাই ক্রয় মূল্য। লাভ বা ক্ষতি বের করার ক্ষেত্রে শতকরা লাভ বা ক্ষতি দুটাই সূত্রে কিছু নিচে কত কি লিখতে হয়, ক্রয় মূল্যটা লিখতে হয়। তো ক্রয় মূল্য কত এখানে 1000, গণিত কত 100, এখানে একটা শূন্য দুইটা শূন্য কেটে যায়। ঠিক আছে, আর এখানে 1000 থেকে 700 বাদ দিলে 300 থাকে, 300/10। এখানে এই যে শূন্য শূন্য কেটে যায়, তাহলে কত হচ্ছে, থাকছে কত 30।
30%। তাহলে শতকরা কত ক্ষতি হচ্ছে? 30%। বুঝছো? আশা করি একটু বুঝতে পেরেছো তোমরা।